নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুমে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা রায়, সহশিক্ষিকা, বাণীপীঠ গার্লস হাই সেকেন্ডারি স্কুল। আমাদের আজকের আলোচনার বিষয় দশম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ, আজকে দ্বিতীয় পর্ব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভারতের যে বৈচিত্র্যপূর্ণ যে ভূপ্রকৃতি, সেই ভূপ্রকৃতির সমাহারে যে বিভিন্ন যে বিভাগগুলোর নাম তোমরা ইতিমধ্যেই জেনেছ, এসো আর একবার আমরা নামগুলো একটু দেখে নিই। আছে একদম উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল, তারপরে তার নিচে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি অঞ্চল, উত্তর পূর্বের উচ্চভূমি ও পার্বত্য অঞ্চল, পশ্চিমের মরুভূমি অঞ্চল, মধ্যভাগের উচ্চভূমি, দাক্ষিণাত্যের মালভূমি ও পার্বত্য অঞ্চল এবং উপকূলের সমভূমি অঞ্চল। আমরা এর আগে পর্যন্ত হিমালয় পার্বত্য অঞ্চল এবং উত্তর ভারতের সমভূমি ও উত্তর পূর্ব ও উচ্চভূমি অঞ্চল সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা আজকের আলোচনা শুরু করব যে ভারতের একদম পশ্চিম প্রান্তে যে মরুভূমি, সেই মরুভূমি অঞ্চল থেকে। ভারতের রাজস্থান যে রাজ্য, তার একদম পশ্চিমের যে অংশ, এই পশ্চিমের অংশেই ভারতের বিখ্যাত থর মরুভূমির অবস্থান, যার গড় দৈর্ঘ্য 650 কিলোমিটার, প্রস্থ 250 থেকে 300 কিলোমিটার, উচ্চতা 200 থেকে 250 মিটার। এই যে মরুভূমি, তোমরা এখানে যে ম্যাপটা দেখতে পাচ্ছ, সেখানে শুধুমাত্র ভারতের অংশটুকুই দেখতে পাচ্ছ। তবে এই মরুভূমি আমাদের প্রতিবেশী পাকিস্তানেও কিন্তু বিস্তৃত। মোট এলাকা প্রায় 2 লক্ষ বর্গ কিলোমিটার, যার মধ্যে ভারতে প্রায় 1.75 লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল অবস্থিত। এবং এই যে মরুভূমি, এই মরুভূমির কে আমরা মূল দুটো অংশে ভাগ করতে পারি। একদম যেটা পশ্চিমের অংশ, যাকে কিনা গ্রেট স্যান্ড ডেজার্ট বলা হয়, এই মরুভূমিতে আমরা বালিয়াড়ি ইত্যাদি দেখতে পাই। আর যে পূর্বের অংশ, এই পূর্বের অংশে আমরা বিভিন্ন প্রকার শিলা, অর্থাৎ স্নেস, সিস্ট, গ্রানাইট ইত্যাদি এবং তার সাথে বালি, এর একটা সমাহার দেখা যায়। এই দেখো সেই চলমান বালিয়াড়ি, যা কিনা মূলত বাতাসের দ্বারা বাহিত হয়ে তার শিফটিং বা তার স্থানান্তর ঘটে। এই চলমান বালিয়াড়িগুলিকে বলা হয় ধ্রিয়ান। মরুভূমির অঞ্চলের যে পূর্ব প্রান্তীয় অঞ্চল, এই পূর্ব প্রান্তীয় অঞ্চলে রয়েছে এই আরাবল্লী পর্বত। এই আরাবল্লী পর্বত থেকেই, এই আরাবল্লী, তার আগে একটু বলি যে আরাবল্লী হচ্ছে একটা প্রাচীন ভঙ্গিল পর্বতমালা। আমরা আমাদের ভারতবর্ষে ভঙ্গিল পর্বতমালা বলতেই হিমালয়ের কথা আমরা আমাদের প্রথম আসে, কিন্তু হিমালয়েরও বহু যুগ আগে তখন এই আরাবল্লী সৃষ্টি হয়েছিল এবং পরবর্তী সময় আরাবল্লী ক্ষয়প্রাপ্ত হয়ে বর্তমান যে অবস্থান, অর্থাৎ আরাবল্লীকে প্রাচীন ভঙ্গিল পর্বতমালা, ক্ষয়জাত পর্বতমালা দুটি নামেই আমরা অভিহিত করতে পারি। এই আরাবল্লী পর্বত থেকেই মূলত এই মধ্যভাগের যে উচ্চভূমি অঞ্চল, এই উচ্চভূমি অঞ্চল শুরু হয়েছে, যা কিনা পূর্ব দিকে এইখানে রয়েছে ছোটনাগপুর মালভূমি অঞ্চল, আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে এই ছোটনাগপুর অঞ্চল পর্যন্ত বিস্তৃত। এই আরাবল্লী থেকে ছোটনাগপুর অঞ্চল পর্যন্ত যে বিস্তার দেখা যায়, সেখানে মূল যে আঞ্চলিক বিভাগগুলি আমরা দেখতে পাই, সেখানে আরাবল্লীর পরে রয়েছে এই যে আরাবল্লী পর্বত, তারপরে মারোয়ার উচ্চভূমি, মালব মালভূমি, রেওয়া উচ্চভূমি,
এখানে দেখো রেওয়া উচ্চভূমি, তারপরে বুন্দেলখণ্ড, বাঘেলখণ্ড এবং তারপরে হচ্ছে ছোটনাগপুর। এখানে তোমাদের একটা মজার সূত্র বলি। এই যে নামগুলো, এই নামগুলো কি করে মনে রাখবে? দেখো, যদি তোমরা এর প্রথম অক্ষরগুলোকে যদি আমরা ধরি, তাহলে এটা দাঁড়ায় আম্মার বাছা। অর্থাৎ এইভাবেও তোমরা কিন্তু এই যে মধ্যভাগের যে উচ্চভূমি, এই মধ্যভাগের উচ্চভূমি অঞ্চলটির নামগুলিকে মনে রাখতে পারো। এবং এই মধ্যভাগের উচ্চভূমিতে আমরা বলেছিলাম যে একদম পশ্চিম প্রান্তে রয়েছে আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বতের যে সবচেয়ে উঁচু যে জায়গাটা, তার নাম হচ্ছে গুরু শিখর। আরাবল্লীর গড় উচ্চতা 600 মিটার, তবে এই গুরু শিখরের উচ্চতা হচ্ছে 1700 মিটার, 1722 মিটার। এবং এই সমগ্র যে মধ্য ভারতের যে উচ্চভূমি, সেই মধ্য ভারতের উচ্চভূমিতে একই সাথে পাললিক শিলা, রূপান্তরিত শিলা এবং আগ্নেয় শিলা তিনটি আমরা দেখতে পাই। এবং এখানে এই চম্বল অঞ্চলে তোমরা এখানে যে দেখতে পাচ্ছ ব্যাডল্যান্ড টোপোগ্রাফি, চম্বল অঞ্চল এটা একটু শুষ্ক হওয়াতে যখন বৃষ্টির জলধারা, এই বৃষ্টির জলধারা দ্বারা এই ক্ষয় কাজ হয় এবং এখানে একটা ব্যাডল্যান্ড টোপোগ্রাফি তৈরি হয়েছে। বুন্দেলখণ্ড অঞ্চলে আবার নিস, এবং এখানে দেখো এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডাইকে স্ট্রাকচার। অর্থাৎ এখানে গ্রানাইট, নিস, ব্যাসাল্ট ইত্যাদি ইত্যাদি যে আগ্নেয় শিলাগুলো, এই আগ্নেয় শিলার এখানে অবস্থান দেখা যায়। আবার যে রেওয়া মালভূমি অঞ্চল, এবং সেইখানে বহু জলপ্রপাত দেখা যায়। যেমন এখানে তোমরা যে জলপ্রপাত দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে পাতাল পানি। মূলত বর্ষাকালে এবং বর্ষার পরবর্তী সময়ে এই জলপ্রপাতগুলি এই সুন্দর রূপ দেখা যায়। শীতকালে কিন্তু এই জলপ্রপাতগুলোতে কোনো জল থাকে না। আর ছোটনাগপুর অঞ্চল, এটি একটি ক্ষয়জাত মালভূমি অঞ্চল, এবং এইখানে দেখো আমরা ছোটনাগপুর অঞ্চলের, এটা পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে অবস্থিত, আমরা ছোটনাগপুর অঞ্চলের একটি ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। ছোটনাগপুর অঞ্চল পশ্চিম দিকে তার উচ্চতাটা বেশি, এবং পূর্ব দিকে আস্তে আস্তে তার উচ্চতাটা, পশ্চিম দিকের যে উচ্চ অংশ, সেই উচ্চ অংশকে আমরা বলি পাট অঞ্চল, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই যে পাট অঞ্চল, এই পাট অঞ্চলের গড় উচ্চতা 1000 মিটার, এবং এর মাথা একটু চ্যাপ্টা আকৃতির হয়, এবং এটা ধীরে ধীরে ঢালু হয়ে নিচের দিকে নেমে এসেছে। এবং কতগুলো খুব বিখ্যাত পাট অঞ্চল হচ্ছে নেতার পাট, নেতারহাট পাট, জামিরা পাট, খামার পাট ইত্যাদি। এরপরে আমরা যদি এই মধ্য ভারতের উচ্চভূমিকে ছাড়িয়ে যদি দক্ষিণে যাই, তাহলে দক্ষিণে অর্থাৎ দাক্ষিণাত্যের যে মালভূমি অঞ্চল, এই সমগ্র মালভূমি অঞ্চলটিতে আমরা দুটো অংশ দেখতে পাই। একটা হচ্ছে পার্বত্য অঞ্চল, আরেকটি হচ্ছে মালভূমি অঞ্চল। আমরা এখানে তিনটে মালভূমি দেখতে পাই। একটা হচ্ছে মহারাষ্ট্র মালভূমি অঞ্চল, এরপরে হচ্ছে কর্ণাটক মালভূমি অঞ্চল এবং তেলেঙ্গানা মালভূমি অঞ্চল। এই মালভূমি অঞ্চলটি সামগ্রিকভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু হয়ে অবস্থান করে, এবং এই যে দাক্ষিণাত্যের যে মালভূমি অঞ্চল, এই দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলকে তিন দিক দিয়ে ঘিরে পর্বতের অবস্থান দেখা যায়। পশ্চিম ঘাট পর্বত, পূর্ব ঘাট পর্বত, এই মালভূমির পশ্চিম দিকে পশ্চিম ঘাট পর্বতমালা, পূর্ব দিকে পূর্ব ঘাট পর্বতমালা, এবং উত্তর দিকে সাতপুরা ও বিন্ধ্য। তো এই যে মহারাষ্ট্র মালভূমি, এই মহারাষ্ট্র মালভূমির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে
ডেকান ট্র্যাপ বা দাক্ষিণাত্যের সিরি অঞ্চল। এই মহারাষ্ট্র মালভূমি পুরো অংশটিই প্রায় ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত। এছাড়া এখানে কিছু কিছু অংশে আগ্নেয় উদ্ভিদ দেখা যায় এবং গ্রানাইট ও নেইস শিলার অবস্থান দেখা যায়। এবং এইখানে এটি একটি ত্রিভুজাকৃতি এবং এটি ধীরে ধীরে নিচু হয়ে এই পশ্চিম থেকে পূর্ব দিকে এটি ঢালু হয়ে নেমে এসেছে। দাক্ষিণাত্যের যে মালভূমি অঞ্চল, মহারাষ্ট্র মালভূমির নিচে রয়েছে কর্ণাটক মালভূমি। কর্ণাটক মালভূমির দুটো অংশ রয়েছে, একটা মালনাদ আর একটা হচ্ছে ময়দান। পশ্চিমের অংশটি কর্ণাটক মালভূমির পশ্চিমের অংশ, অর্থাৎ এই হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। এই পশ্চিমঘাট পর্বতমালার যেটা পাদদেশীয় অংশ, সেখানকার উচ্চতা অপেক্ষাকৃত বেশি এবং সেখানে মূলত এই অঞ্চলটিতে ভূমি কিছুটা এবড়ো ভাবে নিচের দিকে নেমে এসেছে। এই অংশটিকে বলা হচ্ছে মালনাদ, যেমন তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ। আর পূর্ব দিকের অংশ, অর্থাৎ যা কিনা ধীরে ধীরে এসে এই পূর্বঘাট পর্বতমালার কাছে এসে মিশেছে, সেটি একটি বিস্তৃত অংশ, এবড়ো ঢেউ খেলানো মৃদু ঢালযুক্ত অংশ। সেই যে বিস্তৃত অঞ্চল, এটিকে বলা হয় মালনাদ। এখানে বলি যে এই যে ময়দান এবং মালনাদ, এই অঞ্চলে যে শিলা দেখা যায় এবং তার ফলে যে মৃত্তিকা দেখা যায়, সেখানে লোহার পরিমাণ অনেক বেশি এবং এই শিলাগুলি মূলত আগ্নেয় ও রূপান্তরিত শিলা এখানে দেখা যায়। তবে এই অঞ্চলের পাশাপাশি, এই আগ্নেয় এবং রূপান্তরিত শিলার পাশাপাশি এই অঞ্চলে বেশ কয়েকটি নদী প্রবাহিত হয়েছে। যেমন তোমার এখানে এই যে জায়গাটি দেখতে পাচ্ছ, এখান থেকে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, তুঙ্গভদ্রা প্রভৃতি এই নদী উপত্যকাগুলির পার্শ্ববর্তী যে অঞ্চল, সেখানে আবার আমরা কি দেখতে পাই? সেখানে পাললিক শিলার অবস্থান দেখতে পাই। এই মহারাষ্ট্র এবং কর্ণাটক মালভূমি ধীরে ধীরে এসে তেলেঙ্গানা মালভূমিতে মিশেছে এবং তেলেঙ্গানা মালভূমি আবার এই পূর্বঘাট পর্বতমালার সাথে এসে মিলিত হয়েছে। এই যে পর্বতগুলির অবস্থান রয়েছে, আমরা একটু আগেই বলেছি যে দাক্ষিণাত্যের মালভূমিকে 3 দিক দিয়ে ঘিরে পর্বত রয়েছে। উত্তর দিকে 2টি পর্বত দেখা যায়, একটা সাতপুরা এবং আরেকটি হচ্ছে বিন্ধু। সাতপুরা একটি স্তূপ পর্বত। এই যে দেখো আমাদের ভারতবর্ষের এই যে অঞ্চলটি, এটি হচ্ছে সাতপুরা, এই জায়গাটা। এই সাতপুরার উত্তর দিক থেকে নর্মদা নদী এবং দক্ষিণ দিক থেকে তাপ্তি নদী প্রবাহিত হয়েছে। এই দুটি নদী গ্রস্ত উপত্যকা হিসেবে কাজ করে এবং মাঝখানে এই সাতপুরা স্তূপ পর্বতের রূপ নেয়। বিন্ধ্য পার্বত্য অঞ্চলের উচ্চতা অপেক্ষাকৃত কম, আর এই অঞ্চলে যে পর্বত, সেই পর্বতের সেটি একটি বিচ্ছিন্ন পর্বত হিসাবে অবস্থান করে এবং বিন্ধ্য পার্বত্য অঞ্চলেই বিখ্যাত মার্বেল রক আমরা দেখতে পাই এবং ধোঁয়াধার জলপ্রপাত। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়, যা 1350 মিটার, এবং বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কালিমার পিক। এই পর্বতের উচ্চতা অপেক্ষাকৃত কম, প্রায় 750 মিটার। উত্তরে এই যে বিন্ধ্য এবং সাতপুরা, তা কিন্তু উত্তর ভারতের যে নদী ব্যবস্থা এবং দক্ষিণ ভারতের যে নদী ব্যবস্থা, তার মধ্যে একটা জলবিভাজিকা রূপে অবস্থান করে। এরপরে যদি আমরা আরো দক্ষিণ দিকে চলে আসি, তাহলে দাক্ষিণাত্য মালভূমির পশ্চিম দিকে রয়েছে পশ্চিমঘাট পর্বতমালা। এই পশ্চিমঘাট পর্বতমালা যে বিস্তার, তা হচ্ছে
উত্তরে তাপি যে উপত্যকা সেখান থেকে দক্ষিণে প্রায় কন্যাকুমারী পর্যন্ত এর বিস্তার। এবং এই যে পূর্ব দিকে কি রয়েছে? পূর্ব দিকে রয়েছে পূর্বঘাট পর্বতমালা। এই যে পশ্চিমঘাট পর্বতমালা, এই পশ্চিমঘাট পর্বতমালা অঞ্চলটি এটি অত্যন্ত সংকীর্ণ এবং এটি কিন্তু নিরবিচ্ছিন্নভাবে বিস্তৃত। এখানে একটা কথা বলি যে এই যে পশ্চিমঘাট পর্বতমালা, এই পশ্চিমঘাট পর্বতমালার 3টে অংশ রয়েছে। ওপরের যে অংশটি, এটার নাম হচ্ছে সহ্যাদ্রি, তার পরের অংশে রয়েছে নীলগিরি এবং একদম দক্ষিণের যে অংশটা তার নাম হচ্ছে আন্নামালাই। এখানে দেখো এই সহ্যাদ্রি, তারপরে নীলগিরি এবং তারপরে হচ্ছে আন্নামালাই। সহ্যাদ্রি যে অংশ তার সবচেয়ে উঁচু যে অংশটা তার নাম হচ্ছে ভাবুলমালা। নীলগিরির সবচেয়ে উঁচু অংশের নাম হচ্ছে দোদাবেতা এবং আন্নামালাইয়ের সবচেয়ে উঁচু যে অংশটা তার নাম হচ্ছে আনাইমুদি। এই আনাইমুদি শুধু আন্নামালাইয়ের সর্বোচ্চ শৃঙ্গ নয়, সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। নিরবিচ্ছিন্নভাবে অবস্থান করলেও এই পশ্চিমঘাট পর্বতমালার মাঝে মাঝে কিছু ফাঁক দেখা যায়। কিরকম না, মুম্বাই আর নাসিক তার মাঝখানে দেখা যায় থলঘাট, খাপলি আর খান্ডালা এর মাঝখানে দেখা যায় ভোরঘাট, আর নীলগিরি এবং আন্নামালাই এটার মাঝখানে দেখা যায় হচ্ছে পালঘাট। আর যে পূর্বঘাট পর্বতমালার কথা আমরা বলছিলাম, এই পূর্বঘাট পর্বতমালাকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উত্তরের অংশ এবং আরেকটি হচ্ছে দক্ষিণের অংশ। এখানে একটা জিনিস বলি যে এই যে পূর্বঘাট পর্বতমালা, এই পূর্বঘাট পর্বতমালা কিন্তু পশ্চিমঘাটের মতন নিরবিচ্ছিন্নভাবে অবস্থান করে না, বরঞ্চ এটি ব্যবচ্ছিন্ন পর্বতমালা হিসাবেই অবস্থান করে। এবং এই পূর্বঘাট পর্বতমালার মাঝে মাঝে প্রধান অনেকগুলি নদী, যেমন গোদাবরী, যেমন কৃষ্ণা, কাবেরী, এই নদীগুলি এসে বঙ্গোপসাগরে পড়েছে এবং এদের মোহনা অঞ্চল এই পূর্বঘাট পর্বতমালার ফাঁকে ফাঁকে সৃষ্টি হয়েছে। তাই এই পর্বতমালা নিরবিচ্ছিন্ন হওয়ার পরিবর্তে এদের মাঝে ওই নদী মোহনার ফাঁকগুলি দেখা যায়। জিন্দাগাদা হচ্ছে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ এবং এখানে এই পূর্বঘাট পর্বতমালা পর্বত এবং উপত্যকার একটা খুব সুন্দর সমাহার। যেমন জিন্দাগাদা দেখা যায়, তেমনি গালিকোন্ডা, আরমাকোন্ডা ইত্যাদি এরকম আরো অনেকগুলি উঁচু পর্বত শৃঙ্গ এখানে দেখা যায়। এবং এই যে পূর্বঘাট পর্বতমালা, এই পূর্বঘাট পর্বতমালার আরেকটা খুব সুন্দর নাম আছে, এর নাম হচ্ছে মলয়াদ্রি। উপত্যকা, যে অনেকগুলো উপত্যকা দেখা যায় তার মধ্যে অন্যতম বিখ্যাত হচ্ছে আরাকু উপত্যকা। এই আরাকু উপত্যকাতেই বিখ্যাত বোরা কেভ। এই বোরা কেভে আমরা কার্স্ট ভূমিরূপ, এখানে যে গুহা রয়েছে সেখানে কার্স্ট ভূমিরূপ দেখো, এখানে তোমরা কতগুলো স্ট্যালাকটাইটের ছবি দেখতে পাচ্ছ, যা কিনা চুনাপাথর গঠিত অঞ্চল, চুনাপাথরের কার্যের ফলে সৃষ্টি হয়েছে। তোমাদের জন্য একটা ছোট্ট কাজ রয়েছে। কি কাজ? তোমরা এই এতক্ষণ তোমরা পশ্চিমঘাট আর পূর্বঘাটের আলোচনা শুনলে। দেখো, আমি যদি তোমাদের এরকম প্রশ্ন আসে যে পূর্বঘাট আর পশ্চিমঘাট পর্বতমালার পার্থক্য লেখো, যেহেতু এই প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে 5 নম্বরের প্রশ্ন হিসেবে আসে, তো 5টা উপাদান আমি তোমাদের সামনে এখানে রেখেছি। দৈর্ঘ্য, গড়, উচ্চতা, ঢালের প্রকৃতি, উচ্চতার প্রকৃতি এবং গঠনগত উপাদান।
ঢালের প্রকৃতি ও উচ্চতার প্রকৃতি আমি তোমাদের জন্য এখানে লিখে দিয়েছি। বাকিটা তোমরা এতক্ষণ যা আলোচনা শুনলে সেটা শুনে পূরণ করে ফেলো তো। আমরা আমাদের আলোচনাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে এর পরে যেটা আসে সেটা হচ্ছে সমভূমি অঞ্চল। ভারতের যে বিস্তৃত যে উপকূল, সেই উপকূল আমরা পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূল এই দুটো ভাগে ভাগ করতে পারি। এই উপকূল তৈরি হয়েছে মূলত দুভাবে। একটা হচ্ছে নদী দ্বারা, নদীবাহিত পলি, এবং দ্বিতীয়ত হচ্ছে সমুদ্রবাহিত বালি, নুড়ি, পলি, কাঁকড় দ্বারা। নদীর মধ্যে পশ্চিম দিকে যে সমভূমি তৈরি হয়েছে, সেই সমভূমি গঠনের ক্ষেত্রে সবরমতী এবং নর্মদা, তাপ্তি ইত্যাদি নদীগুলি এই অঞ্চলের, মাহি এই অঞ্চলের যে সমভূমি অঞ্চল তা গড়ে তুলেছে। আবার পূর্ব দিকের যে সমভূমি তা মহানদী, গোদাবরী, কৃষ্ণা এবং কাবেরী এই নদীগুলির দ্বারা বাহিত পলি সঞ্চয়ের ফলে এই উপকূলের সমভূমি তৈরি হয়েছে। দেখো, এই যে আমাদের যে বিস্তৃত যে উপকূল রেখা, এই বিস্তৃত উপকূল রেখার যে পশ্চিম যে উপকূল, এই পশ্চিম উপকূলের অংশের দৈর্ঘ্য প্রায় 1600 কিলোমিটার, এবং পূর্ব যে উপকূল, এই পূর্ব উপকূলের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য প্রায় 3500 কিলোমিটার। এবার এখানে দেখো, তোমাদের এটা দেখে মনে হতেই পারে যে কই, আমাদের তো মনে হচ্ছে পশ্চিম উপকূল অনেক বেশি। পশ্চিম উপকূলের বিস্তৃতি আসলে শুরু হয় এই কচ্ছ উপদ্বীপ থেকে। তবে যেহেতু কচ্ছ এবং কাথিয়াবাড় এই অঞ্চলকে উপকূলীয় অঞ্চলের তুলনায় উপদ্বীপীয় অঞ্চল বেশি হিসেবে বলা হয়, তাই এই যে 1600 কিলোমিটারের যে দৈর্ঘ্য পরিমাপ করা হয়েছে তা মূলত এই তাপ্তি নদীর যে উপত্যকা বা তাপ্তি নদীর যে মোহনা, সেইখান থেকে এটা পরিমাপ করা হয়েছে। এবং ভারতের এই সমগ্র যদি আমি উপকূলকে বলার চেষ্টা করি, যে শুধুমাত্র মূল ভূখণ্ড নয়, ভারতের যে দ্বীপ অঞ্চল রয়েছে, সেই দ্বীপে যে দ্বীপগুলো রয়েছে তারও তো উপকূল রয়েছে। মোট উপকূলের দৈর্ঘ্য প্রায় 11,000 কিলোমিটার। ভারতের এই যে উপকূল, এই উপকূলকে আমরা দেখো, এই যে পশ্চিম যে উপকূল, আমরা দেখেই বুঝতে পারছি যে এটি হচ্ছে খাড়া এবং সংকীর্ণ উপকূল। শুধু তাই নয়, এখানে যেহেতু পশ্চিমঘাট পর্বতমালা একদম সরাসরি এসে এই আরব সাগরে এসে মিলিত হয়েছে, তাই এই উপকূল প্রশস্ত তো নয়, সংকীর্ণ, এবং এটি হচ্ছে ভগ্ন উপকূল। এবং এই যে উপকূল, এই উপকূলে অনেকগুলো খাঁড়ি দেখা যায়, এই বিশেষত এই মালাবার উপকূলীয় অঞ্চলে। এই মালাবার উপকূলীয় অঞ্চলে যে খাঁড়ি দেখা যায় তাকে বলা হচ্ছে ভেম্বানাদ কয়াল, এবং এই যে সেগুলোকে বলা হচ্ছে কয়াল, এবং সবচেয়ে বড় যে কয়াল, সেই কয়ালটির নাম হচ্ছে ভেম্বানাদ কয়াল। এখানে দেখো, আমরা দুটো উপকূলের নাম আমরা পাচ্ছি, একটি হচ্ছে কঙ্কন উপকূল এবং আরেকটি হচ্ছে মালাবার উপকূল। আসলে এই যে উপকূল, এই যে পশ্চিম যে উপকূল, এই পশ্চিম উপকূলকে তিনটে ভাগে ভাগ করা যায়, তিনটে নয়, চারটে ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে মহারাষ্ট্রের এখানে কঙ্কন উপকূল, এরপরে কর্ণাটক উপকূল, এবং একদম দক্ষিণে হচ্ছে কেরালার এখানে মালাবার উপকূল। এই তিনটি উপকূল ছাড়াও এই যে সেই বলেছিলাম উপদ্বীপীয় অঞ্চল,
সেই কচ্ছ এবং কাথিয়াবার উপদ্বীপে গুজরাট উপকূল, অর্থাৎ আমাদের যে পশ্চিম যে উপকূলীয় সমভূমি তার চারটি অংশ রয়েছে। গুজরাট উপকূল, মহারাষ্ট্র উপকূল বা কোঙ্কণ উপকূল, কর্ণাটক উপকূল এবং কেরালা উপকূল বা মালাবার উপকূল। আমরা যদি এবার পূর্ব উপকূলে চলে আসি, পূর্ব উপকূল কিন্তু পশ্চিম উপকূলের তুলনায় অনেক বেশি প্রশস্ত এবং এখানে যেহেতু বিভিন্ন নদীবাহিত মোহনা অঞ্চল দেখা যায়, তাই মোহনায় এখানে অনেক মৃদু ঢাল দেখা যায় এবং এই উপকূল অনেক সরল। এখানে তোমরা যে অঞ্চলটি দেখতে পাচ্ছ, আমরা বিশাখাপত্তনম শহরের আমরা একটা এরিয়াল ভিউ এখানে পাচ্ছি এবং এই উপকূল এই যে সমগ্র যে পূর্ব উপকূল, এই সমগ্র পূর্ব উপকূলে খাঁড়ি খুব বেশি দেখা যায় না এবং খাঁড়ির যে আয়তন সেটাও অনেক বড় হয়। এইখানকার পূর্ব উপকূলের খাঁড়িগুলোকে বলা হয় লেগুন, যেমন চিল্কা, ভারতের বৃহত্তম লেগুন হচ্ছে চিল্কা। এবং দক্ষিণ ভারতে আরেকটি গুরুত্বপূর্ণ লেগুন দেখা যায় যেটি হচ্ছে পুলিকট, এটি অন্ধ্র উপকূলে অবস্থিত। আর এই যে পূর্ব উপকূল, এই পূর্ব উপকূলকে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উড়িষ্যা উপকূল, একটা হচ্ছে অন্ধ্র উপকূল যা কিনা অন্ধ্রপ্রদেশ অঞ্চলে অবস্থিত, এবং আরেকটি হচ্ছে তামিলনাড়ুর উপকূল যা কিনা করমণ্ডল উপকূল নামে পরিচিত। তো এই যে আমরা উপকূলীয় যে সমভূমি দেখলাম, আর একটা জিনিস যে এই যে তামিলনাড়ু উপকূলের মধ্যে যেখানে কাবেরী নদীর মোহনা, সেই কাবেরী নদীর মোহনা অঞ্চল ভারতের শস্য ভাণ্ডার নামে পরিচিত এবং যেখানে এই পশ্চিম উপকূলের গড় যে প্রস্থ তা গড় প্রস্থ কোথাওই যেখানে 50 কিলোমিটারকে অতিক্রম করেনি, সেখানে পূর্ব উপকূলের গড় প্রস্থ প্রায় 120 কিলোমিটার এবং বদ্বীপ অঞ্চলগুলিতে এইটি প্রায় 200 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত হয়েছে। উপকূলীয় যে সমভূমি তার আরেকটি যে অংশ সেটা হচ্ছে সেই কচ্ছ এবং কাথিয়াবার উপদ্বীপ অঞ্চল যা কিনা গুজরাট সমভূমি অঞ্চলে অবস্থিত। এই গুজরাট সমভূমির উপরের দিকের অংশে একটি হ্রদ দেখা যায় যা কিনা ভূমির অবনমনজনিত গঠনের ফলে তৈরি হয়েছিল এবং এই হ্রদের দুটি অংশ রয়েছে। ওপরের অংশটি হচ্ছে গ্রেট রান অফ কচ্ছ এবং পরেরটি হচ্ছে লিটল রান, অর্থাৎ বৃহৎ রান অঞ্চল এবং ক্ষুদ্র রান অঞ্চল। এবং এই যে রান অঞ্চল, এটি লবণাক্ত জলের এটি হ্রদ এবং এর নিচে এই কাথিয়াবার অংশটি অপেক্ষাকৃত উঁচু অঞ্চল এই কচ্ছের যে রণ অঞ্চল তার তুলনায়, এবং এইখানে সর্বোচ্চ যে শৃঙ্গ সেটি হচ্ছে গিরনার। গিরনার হচ্ছে এই কচ্ছ এবং কাথিয়াবার অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গিরনার, যা 1117 মিটার। আর আরেকটা জিনিস যে এই যে কচ্ছের রণ, এই কচ্ছের রান অঞ্চলেই কিন্তু আমাদের যে লবণ সংগ্রহ, এই লবণ সংগ্রহের একটা সবচেয়ে বড় ভাণ্ডার এই কচ্ছের রান অঞ্চলে দেখা যায় এবং এখানে বিখ্যাত পোরবন্দর সেটিও এখানে অবস্থিত। আমরা যদি এবার দ্বীপ অঞ্চলে চলে যাই তাহলে ভারতের পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরে আমরা কিছু দ্বীপ দেখতে পাই এবং পশ্চিম দিকে রয়েছে আরব সাগর, আরব সাগরে কিছু দ্বীপ আমরা দেখতে পাই। বঙ্গোপসাগরে যে দ্বীপগুলো দেখতে পাই মূলত আন্দামান এবং নিকোবর। এই আন্দামান এবং নিকোবর দ্বীপের মাঝখানে 10 ডিগ্রি অক্ষরেখা বিস্তৃত, এটি বিখ্যাত 10 ডিগ্রি চ্যানেল নামে পরিচিত।
আন্দামান এবং নিকোবর এই দ্বীপ দুটি হচ্ছে আগ্নেয় দ্বীপ, এবং এইখানে বিখ্যাত ব্যারেন আগ্নেয়গিরি এখানেই অবস্থিত, এবং এখানে সর্বোচ্চ যে শৃঙ্গ তার নাম হচ্ছে স্যাডল পিক। সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে স্যাডল পিক। আন্দামান প্রায় 203টি ছোট বড় দ্বীপ এবং নিকোবর প্রায় 19টা দ্বীপ নিয়ে এই নিকোবর দ্বীপ গঠিত। এবং আন্দামান এবং নিকোবরের মধ্যে এই আন্দামান অঞ্চলটির উচ্চতা তুলনামূলকভাবে বেশি। একে আবার 3টে অংশে ভাগ করা যায়, উত্তর আন্দামান, মধ্য আন্দামান এবং দক্ষিণের আন্দামান। এবং আন্দামানের যে এই যে মূল যে দ্বীপ তার নিচে রয়েছে আবার ক্ষুদ্র আন্দামান। আমরা যদি বঙ্গোপসাগর থেকে যদি আমরা আরব সাগরে চলে যাই, তাহলে সেখানে যে দ্বীপগুলো দেখতে পাবো সেই দ্বীপের প্রকৃতি কিন্তু বঙ্গোপসাগরের দ্বীপগুলোর তুলনায় একদম অন্যরকম। এই যে ছবিটা এখানে দেখতে পাচ্ছ, তোমরা জানো এগুলো কি? এগুলোকে বলা হয় প্রবাল। এই আন্দামান এই আরব সাগরের যে দ্বীপ, লাক্ষাদ্বীপ, মিনিকয়, আমিনদিভি, এই প্রত্যেকটি দ্বীপ হচ্ছে প্রবাল দ্বীপ। এবং এখানে এই বিভিন্ন ধরনের প্রবালগুলি এইখানে অবস্থান করে। এবং এই যে তোমার লাক্ষাদ্বীপ, আমিনদিভি এবং এই যে মিনিকয়, এই এতগুলো মানে যে অনেক ছোট ছোট দ্বীপ নিয়ে, প্রায় 25টা মতন দ্বীপ নিয়ে এই সামগ্রিক লাক্ষাদ্বীপ অংশটি তৈরি হয়েছে। আমরা এই এতক্ষণের যে আলোচনায় আমরা যা শুনলাম, অর্থাৎ দাক্ষিণাত্যের মালভূমি, পশ্চিমঘাট পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালা, আমরা উপকূলীয় সমভূমির কথা আমরা বলেছি। আমরা এসো একবার ভারতের ম্যাপে আমরা এই বিষয়গুলোর এই যে ভূপ্রাকৃতিক বিভাগগুলো, এই ভূপ্রাকৃতিক বিভাগগুলোর অবস্থানটা এসো একবার দেখে নিই। আমরা ভারতবর্ষের দক্ষিণ ভাগে এই যে মধ্য ভারতের যে উচ্চভূমি অঞ্চল, যা এই সমভূমি অঞ্চলের ঠিক নিচে অবস্থান করছে, এই মধ্যভাগের উচ্চভূমির এই হচ্ছে আরাবল্লী পর্বত, এবং মধ্যভাগের উচ্চভূমির পরে যখন দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলটি শুরু হচ্ছে, বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, একে অতিক্রম করে এই হচ্ছে সেই ডেকান ট্র্যাপ এবং তারপরে কর্ণাটকের মালভূমি। এইখানে যে পাহাড় দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সেই পশ্চিমঘাট পর্বতমালা, এবং এই পশ্চিমঘাট পর্বতমালার উচ্চতা কিন্তু এই উত্তর থেকে দক্ষিণ দিকে ক্রমাগত বৃদ্ধি পেয়েছে, এবং আনাইমুদি এই নিচে এই আনাইমালাই পর্বত, এই অঞ্চলে আনাইমুদি অবস্থান করছে। খেয়াল করো, বলেছিলাম যে পশ্চিমঘাট হচ্ছে নিরবিচ্ছিন্ন পর্বতমালা। দেখতে পাচ্ছ যে পশ্চিমঘাট হচ্ছে এই নিরবিচ্ছিন্ন পর্বতমালা হিসাবে অবস্থান করছে। তুলনায় দেখো এই হচ্ছে পূর্বঘাট পর্বতমালা। এই পূর্বঘাট পর্বতমালা দেখো কিরকম বিচ্ছিন্নভাবে অবস্থান করছে। আর এই হচ্ছে সেই বঙ্গোপসাগর এবং আরব সাগর, যেখানে কিনা এই বঙ্গোপসাগরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এবং আরব সাগরে যে প্রবাল দ্বীপ লাক্ষাদ্বীপ, তার অবস্থান আমরা দেখতে পাই। তাহলে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগের আলোচনার এই দ্বিতীয় পর্বে আমরা মধ্য ভারতের উচ্চভূমি, দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল এবং দাক্ষিণাত্যের যে পর্বতগুলো রয়েছে, উপকূলের সমভূমি, এবং আমাদের দুই যে দ্বীপ, আরব সাগর এবং বঙ্গোপসাগরের যে দ্বীপগুলি, সেই দ্বীপগুলি সম্পর্কে আমরা জানতে পারলাম। ভারত এক বৈচিত্র্যপূর্ণ দেশ, এবং ভারতের যে ইতিহাস, সেই ইতিহাস গড়ে ওঠার পেছনেও কিন্তু এই যে ভূপ্রকৃতি, এই ভূপ্রকৃতির
বন্ধুরতা, ভূপ্রকৃতির মৃদু ভাব সবই তাকে ভীষণভাবে প্রভাবিত করেছে। ভারতের কৃষি, ভারতের অর্থনীতি, ভারতের শিল্প, জনজীবন, যোগাযোগ ব্যবস্থা সমস্ত কিছুই এবং ভারতের জলবায়ু সমস্ত কিছুই, অর্থাৎ এক কথায় ভারতের সমাজ অর্থনৈতিক জীবন ভারতের এই ভূপ্রকৃতি দ্বারা সত্যি ভীষণভাবে প্রভাবিত। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থেকো তোমরা।